বিখ্যাত এবং প্রাচীন মন্দিরগুলো অত্যন্ত জাগ্রত বলে মনে করে থাকেন ভক্তরা। আর এরই মধ্যে অন্যতম হলো এই ভূতনাথ মন্দির। এই ভূতনাথ ধামকে কিন্তু একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এখানে মহাদেবের পুজো করা হয়ে থাকে, আর এখানে এলে কিন্তু বাবা সবার মনস্কামনা পূর্ণ করে। আর এই মন্দিরের ভগবান ভগবান শিব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু ভগবান শিবকে যে আরতি করা হয় দুবেলা, সেখানে কিন্তু জ্বলন্ত চিতার ছাই দিয়ে এখানে মহাদেবকে বা শিবকে বা ওই ভূতনাথকে কিন্তু আরতি করা হয়ে থাকে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, এখানে তাহলে আপনারা দেখতে পারবেন। পুরো ডিটেলস আমি বলে দেবো, এটা কোথায় অবস্থিত, কিভাবে যাবেন এবং কখন মন্দির খোলা থাকে, জল ঢালার টাইম কখন এবং আরতি হওয়ার টাইম কখন, পুরো ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। শুধু তাই নয়, আরও দেখতে পাবেন এর আশেপাশে কত রকম মন্দির আছে। আর একটা বিখ্যাত মন্দির আছে হচ্ছে মোটা মহাদেব মন্দির বা দুর্গেশ্বর মন্দির, সেটাও কিন্তু কোথায় আছে, কতটা যেতে হবে, সব ডিটেলস আমি এখানে বলে দেবো। তো আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকুন। সবার প্রথমে বলি, এই ভূতনাথ মন্দিরে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শোভাবাজার অহরিটলাতে নামবেন এবং সেখান থেকে নেমে একটুখানি হাঁটলেই কিন্তু এই মন্দির। আর যদি মেট্রো করে আসেন তাহলে কিন্তু শোভাবাজার সুতানুটিতে নামবেন, নেমেই কিন্তু 5 মিনিটের হাঁটা পথ। আপনারা অটো করেও যেতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু প্রাইভেট কার, ট্যাক্সি কিংবা বাসে করে যদি আসেন তাহলে কিন্তু শোভাবাজারে নামবেন এবং শোভাবাজার থেকে কিন্তু 5 মিনিটের হাঁটা পথ, কিংবা আপনারা কিন্তু ওখান থেকে বাস থেকে নেমে অটো করে চলে যেতে পারেন। তো আমি অটো করে গিয়েছিলাম, তো আমার ভাড়া পড়েছিল 15 টাকা। আর যদি লঞ্চে করে আসেন হাওড়া থেকে শোভাবাজার অহরিটলাতে লঞ্চে করে চলে আসবেন। একদম এই ঘাটের পাশেই কিন্তু এই মন্দির। সবার প্রথমেই কিন্তু আমরা এই গঙ্গার ঘাটে চলে এসেছি এবং এখানে গিয়ে একটুখানি গঙ্গা জল নিয়ে নিচ্ছি এবং নিজেদের গায়েও একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুদ্ধ হয়ে নিচ্ছি। এই যে মন্দিরটা, এই ভূতনাথ মন্দিরটা কিন্তু নিমতলা শ্মশানের কাছেই অবস্থিত। আগে এই ভূতনাথ মন্দির পড়বে, তারপর একটুখানি হাঁটলেই কিন্তু শ্মশান, মানে নিমতলা শ্মশান। আর এই ঘাটের সামনেই কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। এখানে শিব ঠাকুর, বজরংবলী, মা কালীর, এছাড়াও আরও সুন্দর কিন্তু শিবলিঙ্গ রয়েছে, যারা স্নান করে উঠে কিন্তু এখানে বাবার মাথায় জল দিয়ে পুজো দিতে পারেন। তো এটা কিন্তু মেন রাস্তা। এরপর আমরা কিন্তু এই মন্দিরের দিকে এগোচ্ছি। দু সাইডেই কিন্তু প্রচুর দোকান আছে আর সামনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই রাস্তার উপর কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডালা কিনে কিন্তু পুজো দিতে পারেন। আর এখানে কিন্তু শ্রাবণ মাসে ভীষণ বড় মেলা বসে, 1 মাস ধরে কিন্তু মেলা হয়, যেটার নাম শ্রাবণী মেলা, এবং শিবরাত্রির দিনও কিন্তু এখানে খুব বড় করে পুজো দেওয়া হয়। তো আমরাও দেখুন এই দোকানটার থেকে কিন্তু সমস্ত ডালা সামগ্রী কিনে নিয়েছি। আর এখানে ডালার মূল্য হচ্ছে, আপনারা যদি 21 টাকা থেকেও দিতে পারেন একটা প্যাকেট, ওখানে শুধু মিষ্টি পাবেন। আর আমরা যে এই যে ডালাটা নিয়েছি, এখানে অনেক রকমের ফুল দেওয়া রয়েছে, তারপরে মালা, তারপরে অনেক রকমই মালা রয়েছে, 3-4 রকমের মালা, এইসব দিয়ে কিন্তু 51 টাকা নিয়েছিল। তো আপনারা আপনাদের ইচ্ছে মতন 21 টাকা থেকে শুরু করে আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডালা কিনে পুজো দিতে পারেন। আর চাইলে কিন্তু আপনারা এখান থেকে ঘটিতে জল নিয়েও দিতে পারেন, কিন্তু আমরা নিইনি। আমরা কিন্তু বাড়ি থেকেই ঘটি নিয়ে এসেছিলাম, সেতে জল অর্পণ করেছিলাম। আপনারা বাড়ি থেকে যদি কোনো জল ঢালার জায়গা না নিয়ে আসেন তাহলে এখান থেকে কিন্তু কিনতে পাওয়া যায় ওই মাটির ঘটগুলো, এইগুলোতে করেও দিতে পারেন। তো আমরা দেখুন এখানে এই বাবার যে তিলক টিপটা রয়েছে, এগুলোও কিন্তু একটুখানি পরে নিলাম। দক্ষিণ ভারতীয় পুরোহিতদের ঢঙে তিলক আঁকা হয়। শহর কলকাতায় ট্রেনে কিংবা বাসে যারা যাতায়াত করেন হয়তো দেখবেন যে অনেকেই এরকম কপালে তিলক পরে আছেন, তাহলে বুঝবেন যে আপনারা যে এনারা ভূতনাথ মন্দিরে গিয়েছিলেন। যারা এই তিলকগুলো এঁকে দেন সামান্য কিছু পয়সা নেন। এই মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি কিন্তু মন্দিরে শিব প্রতিষ্ঠা করেছিলেন। আর স্থানীয় শ্মশান থেকে একটা পোড়া দেহের ছাই দিয়ে ভগবানের শিবে পুজো করা হয়েছিল। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। প্রতিদিন কিন্তু এখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে কিন্তু বাবার আরতি করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান শিবকে ভস্ম নিবেদন
পূরণ করার জন্য প্রতিদিন একটা মৃতদেহ নিমতলা শ্মশানঘাটে ঠিক পৌঁছয়। এখানে বাবা কিন্তু খুবই জাগ্রত, শোনা যায় যে সমস্ত ভক্তদের ইচ্ছা তিনি পূরণ করেন। তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এই গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে কিন্তু দেখুন ব্যারিকেড করে দিয়েছে। তো চৈত্র মাস, শ্রাবণ মাস, তারপর শিবরাত্রিতে এখানে খুব ভিড় হয়, তাই জন্য এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে সুবিধার্থের জন্য। তো আপনার সামনে যদি কোনো বিশেষ দিন থাকে তাহলে আপনি কিন্তু অখণ্ড জ্যোতি কক্ষ থেকে আশীর্বাদের জন্য অনুরোধ করতে পারেন। তো এই ব্যারিকেড থেকে ঢোকার সময় আপনারা দেখতে পারবেন এখানে পরপর অনেকগুলো নন্দী মহারাজ বসে রয়েছে, আর এই নন্দী মহারাজকেও সবাই এখানে পুজো দিয়ে যাচ্ছে। তো আমরাও কিন্তু এইখানে নন্দী মহারাজের মাথায় একটু জল দিয়ে আর এখানে পুজো দিয়ে গেলাম এবং নন্দী মহারাজের কানে কানে নিজের ইচ্ছা কিন্তু জানিয়ে দিয়ে গেলাম। আর এই ব্যারিকেড দিয়ে ঢুকলেই কিন্তু সামনে আপনারা কিন্তু একটা হোমকুণ্ড দেখতে পারবেন। এখানে কিন্তু হোম বা যজ্ঞ যেটা বলে সেটা এখানে করা হয়। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের কোনো মনস্কামনা থাকলে কিন্তু আপনারা এখানেও কিন্তু হোম বা যজ্ঞ করতে পারেন। তার জন্য এখানকার যে পুরোহিত রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারাও কিন্তু এখানে হোম বা যজ্ঞ করাতে পারেন। তো আমি প্রথমেই বলেছিলাম আমি বাড়ি থেকে কিন্তু সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম, দুধ, তারপরে ঘি, মধু, দই, যা যা লাগে আমি কিন্তু সব নিয়ে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু এই ঘটি থেকে আমি এই জলটা তৈরি করে নিয়েছি এবং এটাই আমি বাবার মাথায় কিন্তু ঢালবো। তো আস্তে আস্তে আমরা দেখুন ভেতরে ঢুকেও পড়েছি লাইন দিয়ে। তো ভেতরটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই টাইমটা আমি যখন গিয়েছিলাম। তো ওখানে খুব ভালোভাবে কিন্তু একটু ভিডিও করতে পারিনি, তার কারণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, সামনে নিয়ে যাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে কিন্তু আমি ভেতরে ঢুকে বাবার মাথায় জল, ফল সব এগুলো দিয়েছি। প্রতি শ্রাবণ এবং চৈত্র মাসে কিন্তু প্রচুর ভিড় হয়, আর এছাড়াও সারা বছরই ভিড় হয়। মনস্কামনা জানাতে এই মন্দিরে কিন্তু ভক্তরা ছুটে আসে। এই মন্দির খোলা হয় 4টের সময়, আর এই মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর কিন্তু 6টার সময় হয় ভস্য আরতি। এরপর দুপুর 12টার সময় বাবাকে কিন্তু ভোগ আরতি করা হয় এবং তারপর কিন্তু 12টা থেকে 4টে কি 4:30 পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে এবং 4:30 থেকে মন্দির আবার খোলা হয়। আর আপনারা যদি বাবাকে পুজো দিতে চান, মানে নিজের হাতে যদি বাবার মাথায় জল ঢালতে চান, তাহলে কিন্তু সকাল থেকে 12টার মধ্যে আসবেন এবং বিকেল 4:30 থেকে 8টার মধ্যে আসবেন, যেহেতু 8টার সময় আবার কিন্তু ভস্ম আরতি শুরু হয়ে যায় এবং রাত 10টার সময় বাবাকে গাঁজা এবং চিরাং দিয়ে কিন্তু শয়ন দেওয়া হয়। আর বিশেষ দিনগুলোতে কিন্তু সারা রাত মন্দির খোলা থাকে এবং সারা রাত কিন্তু ভক্তদের ভিড় থাকে। তো এই গর্ভগৃহে প্রবেশের মুখে কিন্তু এখানে নন্দী মহারাজ রয়েছে। তো এই গেটটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এখানে এসে সবাই কিন্তু মাথায় নন্দী মহারাজের জল ঢালে এবং এখানেও পুজো দিয়ে নন্দী মহারাজের কানে কিন্তু নিজের মনস্কামনা করে যায়। এই ভূতনাথ মন্দিরের আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, যে এখানে কিন্তু আপনি এসে নিজে হাতে কিন্তু বাবাকে আরতি করতে পারবেন। আর এই আরতি করবার জন্য যেসব সামগ্রীর প্রয়োজন, মানে এই জিনিসগুলো, তো এটা আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন সেখান থেকেই কিন্তু 5 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। বাবাকে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং এর আগে আমি বলেছি এর আশেপাশে বহু মন্দির রয়েছে। তো এরকমই এর পাশে কিন্তু একটা এরকম হনুমানজির মন্দির রয়েছে। এর ভেতরে প্রবেশ করলে কিন্তু আরও অনেক দেবদেবীর মন্দির আপনারা দেখতে পারবেন, আর অনেক মূর্তি রয়েছে আর কি দেবদেবীর। সামনেই ঢুকতে এরকম গণেশজি রয়েছে, হনুমানজি রয়েছে, এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর তার পাশেই কিন্তু এরকম আর একটা শিবলিঙ্গ রয়েছে। তো এখানেও কিন্তু সবাই এসে কিন্তু এই শিবলিঙ্গে জল দিচ্ছে। তো আমিও কিন্তু এখানে এসে শিবলিঙ্গর মাথায় জল দিলাম এবং এখানে পুজো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি জায়গা থাকে পাশেই কিন্তু এখানে জলের বালতি রয়েছে, সেখান থেকে নিয়ে কিন্তু সেই জল আপনারা বাবার মাথায় দিতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা বৈষ্ণব দেবীর কিন্তু মূর্তিও রয়েছে। তো এইখানে আসার পর কিন্তু ভূতনাথ মন্দিরের পাশেই, মানে আপনার বাদিকেই পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সমাধি। এই নিমতলা শ্মশান ঘাটেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দাহ করা রয়েছিল এবং তার কিন্তু এই প্রাঙ্গণেই তার আর কি সমাধি রয়েছে। আর এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্মৃতিসৌধ।
এটি এমন একটি দর্শনীয় স্থান যে গঙ্গা নদীর তীরে একটি লুকোনো রত্ন। এটি শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সমাধি স্মৃতিসৌধ নয়, একটি ছোট পার্কও যেখানে আপনি বসে আরাম করতে পারেন। ফটোগ্রাফির জন্য চমৎকার স্পট, কারণ এটি হাওড়া ব্রিজের মনোমুগ্ধকর দৃশ্য দেখায়। আর জায়গাটা কিন্তু পুরোটা সুন্দরভাবে মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সমাধিস্থলটা প্রতিদিন কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি ভূতনাথ মন্দিরে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার আপনারা দর্শন করে যাবেন। এরপর চলে যাচ্ছি আরও এক বিখ্যাত প্রাচীন জাগ্রত মন্দিরে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল থেকে উল্টো দিকের রাস্তায় দেখবেন একটা রাস্তা চলে যাচ্ছে এবং রেল লাইন পড়ছে। আর সেই রেল লাইন টপকেই কিন্তু কিছুটা হাঁটলে আপনি পেয়ে যাবেন কিন্তু এই মন্দিরটা। কলকাতায় এমন আরও অনেক প্রাচীন মন্দির রয়েছে যাদের কথা খুব কম মানুষই জানেন। পুরনো মন্দিরের মধ্যেও অন্যতম নিমতলা এলাকার মোটা মহাদেব মন্দির। তো এই মন্দিরে আমি পৌঁছে গেছি। সামনে যেই নীল ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু জল নিয়ে বাবার মাথায় সবাই কিন্তু ঢালছে। আর এই মন্দিরের ভগ্নদশা সত্ত্বেও কিন্তু এখানে রোজ জড়ো হয় প্রচুর ভক্ত। আনুমানিক 1794 সাল, প্রায় 230 বছর আগে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। কেউ কেউ এই শিব মন্দিরকে কিন্তু বুড়ো শিব মন্দিরও বলেন। যখন এটা স্থাপিত হয় তখন এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত বলে জানা যায়। লোকমুখে শোনা যায় একসময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। আর এই ঘুরে বেড়ানো বন্ধ করতেই শিবলিঙ্গকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে বুড়ো শিব নিজের জায়গা থেকে পালাতে না পারে। বিশালাকার এই মন্দিরের উচ্চতা আনুমানিক 50 ফুট এবং বটের ঝুড়ি নেমে এসছে মন্দিরের মাথা থেকে পা পর্যন্ত, অনেকটা শিবের জটার মতোই। আর মন্দিরের ভেতরে রয়েছে প্রায় 10 ফুট উচ্চতায় শিবলিঙ্গ। এত বড় শিব কলকাতার কোনো মন্দিরে নেই বলে জানান স্থানীয়রা। তো দেখতেই পাচ্ছ, আমরাও কিন্তু এখানে বাবার মাথায় জল দিয়ে বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি। এত বড় শিবলিঙ্গ যে শিবলিঙ্গর মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠে। মন্দিরটি ভোর 4:30 খুলে যায়, প্রায় দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 3:30 খুলে যায়, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে একটা হচ্ছে সন্ধ্যের পর কিন্তু বাবাকে কেউ স্পর্শ করতে পারবে না। বাইরে যেই বটগাছের ঝুড়িগুলো রয়েছে এখানেই কিন্তু সবাই গিট বেঁধে নিজের মনস্কামনা করছে। তো আমিও কিন্তু এখানে গিট বেঁধে নিজের মনস্কামনা জানিয়েছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।